আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেটাল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জানাবো বিস্তারিত। স্বাধীনতা চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। বিজয় দিনে প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে সাম্প্রদায়িক শক্তি দেশের গণতান্ত্রিক ধারা নষ্ট করতে চায় তাদের রুখে দেওয়াই হবে বিজয় দিনের অঙ্গীকার। স্বপন দেওয়ানের ক্যামেরায় মারুফ রেজার রিপোর্ট। নতুন ভোর, নতুন সূর্য, পৌষের চাদরে ঢাকা বিজয়ের আরেকটি নতুন দিন। তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ, ব্যতিক্রম কেবল সাভার স্মৃতিসৌধ, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা। কুয়াশায় মোড়া ভোরে বীর শহীদদের সম্মান জানাতে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে মন্ত্রী পরিষদের সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর একে একে বীর শহীদদের শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এ সময় শ্রদ্ধা জানিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এই দেশে কায়েম করতে চায় না। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের। এক একে 52টি বছর পার করলো লাল সবুজের ছোট্ট বাংলাদেশ। এই অর্ধশত বছরের বেশি সময়ে অনেক কিছু প্রাপ্তি যেমন রয়েছে, তেমনি না পাওয়ার আক্ষেপও কম নয়। তবে শ্রদ্ধা জানাতে আসা এখানে লাখো মানুষের প্রত্যাশা, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ, একদিন তাদের অনুজরা ঠিক ঘুরে দাঁড়াবে সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠায়। এদিকে সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডি 32-এ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, বিজয়ের 52 বছরে এসে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ গড়নের পথে হাঁটছে লাল সবুজের দেশ। সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে এমন প্রত্যাশা সকলের। জহিরুল ইসলাম খানের ক্যামেরায় বিপুল দেবরায়ের রিপোর্ট। এই যেন বাঙালির একখণ্ড হৃদয়, যার মধ্যে লুকিয়ে আছে কোটি বাঙালির প্রাণের সঞ্চার। 52 বছর আগে আজকের এই দিনটিতে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের বাংলাদেশ আত্মপ্রকাশ ঘটে। যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীন ভূখণ্ড, সে বীর সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি। ভোরের আলো ফোটার সাথে সাথে রক্তিম লাল সূর্য উকি দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন বীর শহীদদের। এই দেশের রক্তিম পতাকা উত্তোলিত হয়েছে, আমরা এই দেশের বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের সময়, আমরা কিন্তু সেই দিকে পদার্পণ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, এই চেতনা যতদিন উজ্জীবিত থাকবে বাংলাদেশ পথ হারাবে না। আগামীতে যারা রাষ্ট্র গঠন করবে অবশ্যই এই মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা গুরুত্ব সহকারে দেখবেন।
উন্নয়নের তো এখন শেষ নাই। আমরা চাচ্ছি সামনের দিকে আরো উত্তর আমরা এগিয়ে যাব। বিজয়ের দীর্ঘ এ পথ পরিক্রমায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে সুখী, সমৃদ্ধি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ প্রজন্ম। রাজাকার যারা আছে তাদের বিচারটা ভালো মতো হোক, আর দুর্নীতি মুক্ত একটা দেশ চাই এবং আমরা আশা করি আগামী বাংলাদেশ অনেক উন্নত সমৃদ্ধি হবে। বিজয় দিবস মানে এই বিজয়ের পিছনের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। ভালো একটা বাংলাদেশ চাই। স্বাধীন বাংলার জন্য লাখো শহীদের রক্ত বৃথা যায়নি জানিয়ে বিশিষ্টজনরা বলছেন, বিজয়ের সুফল অনন্তকাল বয়ে বেড়াবে প্রজন্ম থেকে প্রজন্ম। বিজয়ের 52 বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বাঙালি জাতি। তাই তো আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর সূর্য সন্তানদের। সাধারণ মানুষ বলছেন, ঘুরে দাঁড়ানো বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত। আগামী দিনেও এই বাংলাদেশ সুখী, সমৃদ্ধি ও দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিপুল দেবরায়, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। অতীতেও জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। আবারও লড়াই করে স্বাধীনতার বিজয় সফল প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাভার স্মৃতিসৌধে বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। এ সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান নজরুল ইসলাম খান। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের নামে আসন ভাগাভাগি করে জনগণের সাথে প্রহসন করছে, যা জনগণ প্রত্যাখ্যান করেছে। পরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির নেতাকর্মীরা। ওরা নির্বাচনী ফলাফল তারা তাদের কাগজে কলমে তারা লিখে ফেলেছে। আগামী 7 তারিখে শুধু সেই ফলাফল তারা ঘোষণা দিবে। আর একবার এই বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রথম প্রহরে রাজশাহীর শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় চুয়াডাঙ্গায়। মাগুরা শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রতিনিধি, প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হয় টাঙ্গাইলে। বিজয় দিবসে আনুষ্ঠানিকতার বিষয় জানাতে বরিশালে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আরিফ, বিজয় দিবসে উদযাপনে আনুষ্ঠানিকতার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের সামনে তুলে ধরবেন? যে সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে বরিশালে কিন্তু সূর্যোদয়ের পরেই বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে, বরিশাল বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বরিশালের শহীদ বেদি রয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক রয়েছে, সেখানে কিন্তু ফুলের শ্রদ্ধা জানানো হয়। সেখানে বরিশালের যিনি বর্তমান সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, বরিশালের বর্তমান মেয়র মহোদয়, তিনি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সেখানে মিছিল সহকারে এসে তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানান। আমি একটু যে বিষয়টি এখন আপনাকে দেখাতে চাই সেটি হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও বিজয় দিবসকে কেন্দ্র করে বরিশালের যেই 30 গোডাউনের এখানে একটি নৌঘাটি রয়েছে, সেখানে খুলনা থেকে বা নৌজা শহীদ আখতার উদ্দিন নামের একটি নৌবাহিনীর জাহাজ এখানে এসেছেন এবং 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ জনগণের জন্য পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হবে। আমরা এখন সে জাহাজটিতে আছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু প্রতি বছরই এই 16 ডিসেম্বর কিংবা অন্যান্য দেশের উৎসব মুখর সময়গুলোতে তারা আসলে এখানে আসেন এবং পরিদর্শনের জন্য আসেন। আর এছাড়াও বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু সকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিজয় প্যারেড অনুষ্ঠিত হয়েছে, সেখানে বরিশালের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখানে বিভিন্ন ধরনের শিক্ষিত উপস্থিত হয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আজকে কিন্তু দিনভর বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা সাজিয়েছে বরিশাল জেলা প্রশাসন। পাশাপাশি বরিশালের অন্যান্য সামাজিক ও রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদ, তারা কিন্তু বরিশালের শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, তারা প্রস্তুতি নিয়েছেন। গতকালকে থেকে ইতিমধ্যে শুরু হয়েছে। তো বরিশালের যে নৌজাহাজ সেটি কিন্তু আজকে দিনভর অর্থাৎ 5টা পর্যন্ত পরিদর্শন হবে এবং সাধারণ মানুষ এখানে আসবে এবং জানার চেষ্টা করবে বিজয়ের ঐতিহ্য এবং গৌরব গাথা যে নৌবাহিনীর ইতিহাস সে সম্পর্কে। এই ছিল বরিশাল থেকে। সাথী, আমার কাছে বিজয়ের আজকের কর্মসূচি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের জন্মের পেছনে মূল আদর্শগুলোকে ধ্বংস করে পাকিস্তানের অসমাপ্ত লক্ষ্য অর্জনের জন্য জামায়াতে ইসলামকে ক্ষমতায় বসিয়েছিল বিএনপি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আরও লেখেন, 16 ডিসেম্বর অন্যায় অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। কিন্তু বিএনপি জামাত জোট আসন্ন নির্বাচন ঠেকাতে লাখো শহীদের আত্মত্যাগকে অসম্মান করতে এবং সাধারণ মানুষকে হত্যার জন্য প্রকাশ্যে মাঠে নেমেছে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিভিন্ন স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়েছে। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ছাড়াও রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, অফিস আদালত, বাসাবাড়ি, বিভিন্ন সড়ক দ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি, যেন রং বেরঙের আলোকছটায় ঝলমলিয়ে উঠেছে পুরো ঢাকা। অধিকাংশ সরকারি ভবনগুলো সাজানো হয়েছে জাতীয় পতাকার আদলে। রক্তের লাল আর শ্যামল সবুজ বর্ণের আলোকসজ্জা যেন এক উজ্জ্বল পতাকা। আলোকিত ঢাকা দেখে মুগ্ধ রাজধানীবাসী। মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব 2 জনাব গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব ABM সরোয়ার আলম সরকার এই উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন, মহান বিজয়ের 52 বছর পূর্তি, বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। 71-এর বিজয় ও গৌরবের কথা জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদের আত্মদান আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 71-এর 16 ডিসেম্বর বাংলার আকাশে ওঠে বিজয়ের লাল সূর্য। তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। 1757 সালে পলাশীর প্রান্তরে অস্তমিত স্বাধীনতা ফিরিয়ে আনার পেছনে রয়েছে 200 বছরের শোষণ, বঞ্চনা আর নিপীড়নের ইতিহাস। ব্রিটিশদের পর পাকিস্তানি শোষকদের বৈষম্যে দেয়ালে পিঠ থেকে যাওয়া তৎকালীন পূর্ব পাকিস্তানের জনতা ঘুরে দাঁড়ানোর সাহস পায় বলিষ্ঠ এক নেতৃত্বে, যার নাম শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্ত ঝরানোর মধ্য দিয়েই শুরু হয় স্বাধিকারের দিকে এগিয়ে চলা। বঙ্গবন্ধুর নেতৃত্বে ক্রমেই এক হয়ে বাঙালিরা অপ্রতিরোধ্য হয়ে উঠতে শুরু করে। 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থানের পর 70-এর নির্বাচনে জয়ী হয়েও নিজেদের অধিকার ফিরে না পাওয়া বাঙালিদের জন্য আর কোনো পথ খোলা ছিল না। একটি স্বপ্ন তখন, স্বাধীনতা। 1971-এর 7 মার্চ চাতক পাখির মতো বঙ্গবন্ধুর ভাষণের দিকে তাকিয়ে পুরো জাতি অবশেষে কবি শোনালেন তার অমর কবিতাখানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর প্রতিরোধ গড়ে তোলে বীর বাঙালি। দীর্ঘ 9 মাস চলা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনীর বিপক্ষে যুদ্ধের পর এলো নতুন ভোর, 16 ডিসেম্বর 1971। সেই থেকে স্বাধীনতা শব্দটি হলো বাঙালির।
রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জগার্স সোসাইটি। সকালে রাজধানী গুলশান লেক পার্কে জগার্স প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সময়কার স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ঋণ কোনোভাবেই শোধ করা যাবে না। স্বাধীনতার মাধ্যমে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশের সমৃদ্ধি ও গৌরব। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে অন্তরে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা স্বাধীনতার যে ফসল, আমরা কিন্তু সবাই এই জন্মে, আমরা যারা এখন অবস্থানে আছি, বাংলাদেশের শিল্পপতি বলেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন, ব্যবসায়ী বলেন, আমরা কিন্তু স্বাধীনতার ফসল হিসেবে আছি। মুক্তিযুদ্ধ এটাকে আমাদেরকে ধারণ করতে হবে, আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে। যতদিন বাংলাদেশটা বেঁচে থাকবে ততদিন আমাদেরকে এই ধারাটাকে রাখতে হবে। নির্বাচনী প্রসঙ্গ। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের কোনো বাধা নেই, তবে কর্মসূচি থেকে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড কিংবা বক্তব্য দিলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে আগুন সন্ত্রাস নামে বিএনপি জামায়াতের কর্মকাণ্ডকে নব্য হানাদার হিসেবে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীতে বিজয় দিবসে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দুই মন্ত্রী। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। স্বাধীনতার প্রথম প্রহরে যেখান থেকে বিদ্রোহের সূত্রপাত, সেই রাজারবাগ পুলিশ লাইন্সে সকাল 8টায় বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। মুক্তিযুদ্ধে অসীম সাহস দেখিয়ে যারা সেদিন শহীদ হয়েছিলেন সেসব সহকর্মীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও। পরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, শান্তিপূর্ণ কর্মসূচির নামে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করলে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আমরা মানা করছি না বিজয় আনন্দ প্রকাশ করতে। সেই ক্ষেত্রে তারা সংযতভাবে চলবে, যাতে নির্বাচনের কোনো ধরনের বাধা কিংবা নির্বাচন এগেনস্টে কোনো কথা বলা, প্রচার করা, এইগুলি থেকে তাদের বিরত করার জন্য। বিএনপি জামাতের কর্মকাণ্ড নিয়ে এদিন সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তথ্যমন্ত্রী। আজকে নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি এবং জামাত। তাদের এই অপরাজনীতি যদি না থাকতো, বাংলাদেশ এতদিন আরো বহুদূর এগিয়ে যেতে পারত। আন্দোলনের নামে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হলে কঠোর হস্তে দমন করারও ঘোষণা দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সুমন তানভীর, RTV, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে সফল আলাপ হয়েছে, তবে এই বিষয়ে আরও আলাপ হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দুপুরে বনানী চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। উচ্চ ফোরাম বা এই দ্বিস্তর বিশিষ্ট পার্লামেন্ট নাই, সেখানে অনেক সময় দেখা যায় ভালো ভালো লোক যারা গুড পার্লামেন্টারিয়ান তাদেরকে অনেক সময় ছাড় দেওয়া হয়। সেই কারণে অনেক সময় চরম বিরোধী দল থাকলেও একজনের আরেক দলে এরকম ছাড়ের প্রশ্ন আসে। ঠিক এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরাও ক্ষমতাসীন দলের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে এই ধরনের কিছু আলোচনা হয়নি, তা হয়েছে। নির্বাচনটা সুষ্ঠু যাতে হয় সেটাই উপর তাগিদ বা জোর দিয়েছে। আসনের বিষয়টা আমাদের কাছে খুব বেশি মুখ্য না। IDLC বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। গোটা বিশ্বের বিস্ময়ের আরেক নাম বাংলাদেশ।
৭১-এ স্বাধীনতা অর্জনের পর ৫২ বছরে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে অভূতপূর্ব। মানব সম্পদ উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি ব্যাপক হারে কমেছে দারিদ্র্য। কেবল তাই নয়, আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। স্বাধীনতাত্তর বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরছেন সেলিম মালিক। মুক্তিযুদ্ধের ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে ধ্বংসযজ্ঞের স্তূপে পরিণত হয় সোনার বাংলা। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন, দেশটি তলাবিহীন ঝুড়ি ছাড়া আর কিছুই নয়। তবে বাঙালির কর্মোদ্যমতায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে খুব বেশি একটা সময় নেয়নি। জিডিপির ঋণাত্মক ধারা থেকে ৭৩ সালে প্রবৃদ্ধি দাঁড়ায় ৩.৩৩%। স্বাধীন বাংলার প্রথম বাজেট ১৯৭২-৭৩ অর্থ বছরে, যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫২ বছরে বাজেটের আকার বেড়েছে ৯৬৮ গুণ। শূন্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন প্রায় ২,৭২,০০০ কোটি টাকা। রপ্তানি আয় ছিল মাত্র ২২,০০০ কোটি টাকা, সেটি এখন ৬,১১,০৫০ কোটি টাকার বেশি। আর অর্থনীতির প্রবৃদ্ধি ৭% উপরে। অনুকূল পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছিল, কারণ মানুষকে উৎসাহিত করা হয়েছিল। যেখানে প্রয়োজন সেখানে ভর্তুকি দেওয়া হয়েছে, যেখানে অনুদান দেওয়া হয়েছে। স্বাধীনতার ৫২ বছরে অনেকটাই সুরক্ষিত সামাজিক সুরক্ষা বলয়। ১৯৭২ সালে বার্ষিক মাথাপিছু আয় ছিল মাত্র ১১,০০০ টাকা, ২৭ গুণের বেশি বেড়ে যা এখন ৩,০৪,১৫০ টাকা। দারিদ্র্য সীমা ৮৮% থেকে নেমেছে প্রায় ১৮.৭%। আর গড় আয়ু ৫৩ বছর থেকে উঠেছে ৭২ বছর ৪ মাসে। স্বাধীনতার পর ৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য নিতে হয় বিদেশিদের কাছে। আর এখন প্রায় ১৭ কোটি মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অনেক খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। প্রায় সম্পূর্ণ নিজস্ব খরচে নির্মিত হয়েছে পদ্মা সেতু। নির্মাণ শেষে চালু হয়েছে মেট্রো রেল। কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে চলছে যানবাহন। মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আগে আমাদের এখানে মূল্যস্ফীতির সমস্যা ছিল না, বৈদেশিক মুদ্রার তহবিলে কোনো সমস্যা ছিল না, টাকার অবমূল্যায়ন, এই সমস্যাগুলো সমাধান করলেই আমরা কিন্তু আবার ফিরে যেতে পারবো কল্যাণ রাষ্ট্রের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদদের বিশ্বাস, উন্নয়নের এই ধারা বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় ঠিকই নাম লেখাবে লাল সবুজের বাংলাদেশ। সেলিম মালিক, RTV, ঢাকা। 2 দিনের ছুটিতে কক্সবাজার ও পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকরা। সাগরকন্যা কুয়াকাটা পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকে পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছেন। প্রিয়জনদের নিয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটছেন পর্যটকরা। কেউ বা আবার বেঞ্চিতে বসে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এতে সৈকত এলাকার বেশিরভাগ হোটেল মোটেল পূর্ণ হয়ে যাওয়ায় হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর পাশাপাশি একটু জানাবেন তাদের নিরাপত্তায় প্রশাসকের পক্ষ থেকে কি ধরনের তৎপরতা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সাথে আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের যে মূল 3টি পয়েন্ট। আমি 3টি পয়েন্টের প্রথম যে পয়েন্টটা লাবণী পয়েন্ট, আমি লাবণী পয়েন্টে এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক সাপ্তাহিক ছুটির সময় এসেছে এবং দীর্ঘদিন বলা যায় পর্যটক করার পর আসলে সমুদ্র সৈকত প্রাণ ফিরে পেয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পর্যটকদের পদচারণায় মূলত সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে সবগুলো মুখরিত রয়েছে এবং কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যে ইনানি সমুদ্র সৈকত সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি পর্যটকদের। আমি আপনাকে যদি দেখাই, ঠিক আমার পেছনে এই যে সমুদ্রের যে নীল জলরাশি, সেখানে পর্যটকরা খুবই আনন্দ উদযাপন করছে। কেউ বা বিচ বাইকে চড়ে সমুদ্র পাড়ি দিচ্ছেন, কেউ বা টিউবে চড়ে সমুদ্রের ঢেউগুলো পাড়ি দিচ্ছেন। তো পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব কপুত কপুতি সহ তারা বিপুল উৎসাহ উদ্দীপনায় এই সমুদ্র সৈকতের যে সাপ্তাহিক ছুটি উদযাপনের জন্য এখানে ছুটে এসেছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। যদি সাথে আমি নিরাপত্তার কথা বলি, এখানে টুরিস্ট পুলিশ রয়েছে, সার্বক্ষণিক তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এখানে বিচ
কর্মী রয়েছেন এবং তাছাড়া এই যে সমুদ্র সৈকতে সমুদ্রের যে নিরাপদে সেখান থেকে নিয়ে এসে বা কোনো বিপদ সংকুল কোনো পর্যটককে তারা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাচ্ছে, সেরকম আমরা দৃশ্য দেখতে পেয়েছি ইতিপূর্বে। তো মোটামুটি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখানে সবকিছু ঠিক আছে এবং সুন্দরভাবে পর্যটকরা এখানে সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে এখানে তারা উদযাপন করছে এই ছুটির এই সময়টুকু। সাথেই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়পুরহাটে চলন্ত উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে জয়পুরহাট স্টেশন এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন জয়পুরহাট স্টেশনে পৌঁছানোর পর একটি বগিতে আগুন দেখে যাত্রীরা। পরে যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি। নাশকতা কিনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। মানিকগঞ্জে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আনোয়ার ব্যাপারী নামের এক বেলুন বিক্রেতা নিহত হয়। তার বাড়ি ফরিদপুরে। জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বে থাকা এএসআই মোস্তাফিজুর রহমান জানান, ভোরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় দুই বেলুন বিক্রেতা বিজয় দিবসের জন্য বেলুন ফুলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুজন গুরুতর আহত হয়। এতে আনোয়ার ব্যাপারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যায় সে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে লক্ষ্মীপুরে এক হোটেল ম্যানেজার রাকিব হোসেনকে থাপ্পড় দেয় দুই তহসিলদার। এতে ক্ষিপ্ত হয়ে হোটেল শ্রমিকরা দুই তহসিলদারের উপর হামলা করে। এই ঘটনায় সদর মডেল থানা পুলিশ মোটেলের ৮ শ্রমিককে আটক করে। পরে আহত তহসিলদার ওমর ফারুক ও আরিফুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে জেলা শহরের উত্তর তৈমনি এলাকায় মোহাম্মদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হোটেলটি বন্ধ আছে। আহত ফারুক সদরের উত্তর হামসাদি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ও আরিফুর রায়পুরের চরবংশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরে জেলা পঞ্চগড়ে। সকাল ৯টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভোরে ঘন কুয়াশায় ঢেকেছিল চারদিক। শীতের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদী পাড়ের ছিন্নমূল মানুষ। দিনাজপুরের শীতজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা। চুয়াডাঙ্গায় বেড়েই চলছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ। কুড়িগ্রামেও কষ্ট বেড়েছে চরাঞ্চলের মানুষদের। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বোমা হামলায় সামের আবুদাকা নামের আল জাজিরা আরবির এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আল জাজিরার আরবির গাজা ব্যুরো প্রধান ওয়াদেল দাহদু। এদিকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আন্দোলন জোরালো হয়ে উঠছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান আরও কয়েক মাস চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে এক বৈঠকে এমন বার্তা দেন তিনি। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ নারী দল। সন্ধে 6টায় মাঠে গড়াবে খেলা। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে থাকতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। কন্ডিশনের সুবিধা নিয়ে দাপট দেখাতে প্রস্তুত প্রোটিয়ারা। 20 ডিসেম্বর পচেফস্ট্রুমে হবে দ্বিতীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে 23 ডিসেম্বর বেনুনিতে। এর আগে টি-20 সিরিজের প্রথম ম্যাচ এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায়। তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। ওই ম্যাচে লাল সবুজদের 8 উইকেটে হারিয়ে 1-1 সমতায় শেষ করে স্বাগতিকরা।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।